সাধক বামাখ্যাপার আদি বাড়ি দর্শন করছি। এই যে লেখাই রয়েছে দেখুন, বামাখ্যাপার মাটির বাড়ি। এখানে পাঠা বলি হয়, ছাগল বলি, ছাগল। यहाँ व्यवस्था भी बहुत अच्छा है। अच्छा। यहाँ के लोग भी बहुत अच्छे हैं। অসাধারণ। ভগবানের বাড়ি, সবার বাড়ি, এটা তাদের ভক্তদের দানেই হয়েছে। ভক্তদের বাড়ি ভক্তরা এসে থাকবে। হরে কৃষ্ণ, জয় নিতাই। এই যে নিধুবন বৈষ্ণব পীর, এটি মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ যখন রথের চাকাটি সুদর্শন চক্রের মতো ব্যবহারের জন্য তুলে নিয়েছিলেন, সেই সময় অর্জুন বলেছিলেন, প্রভু আপনি কিন্তু আমাদের প্রতিজ্ঞা করেছিলেন যে আপনি হাতে অস্ত্র তুলবেন না। তখন শ্রীকৃষ্ণ সেই সুদর্শন চক্র পতিত করেন, আর সেই সুদর্শন চক্র অর্থাৎ রথে সেই চাকা এসে পতিত হয়েছিল এই স্থানে, আর এই স্থানে সেই থেকে নাম হয় এক চক্র নব। আচ্ছা দাদা, আপনারা কোথা থেকে এসেছেন? আমার দুমকা দিয়ে আসছি। দুমকা মানে এটা ঝাড়খণ্ডে পড়ছে তো? আজ থেকে 190 বছর আগে বামদেব বাবা জন্ম নিয়েছিলেন, তখন সবটাই মাটির ছিল। বৃদ্ধ বয়সে একবার শেষ বয়সে এটা খড়ের চাল দেখছেন। এই তারাপীঠ আসার জন্য সব সময়ই মায়ের কাছে আসতেই পারেন, কিন্তু এই সময়টায় আসতে পারেন, এই সময়টায় একটু ভিড়টা কম থাকে, আর এই সময়টায় বেস্ট টাইম আসবেন। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। এখন আমরা রয়েছি হেভেন রেটেড লাক্সারিয়াস রিসর্টে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কী করে আপনারা কলকাতা থেকে তারাপীঠে আসবেন, এখানে এসে কী করে মায়ের দর্শন করবেন, তাছাড়া এখানে লাক্সারিয়াস একটি রিসর্টে কী করে থাকতে পারবেন সেই সবই তথ্য দিয়ে দিয়েছি আগের এই ভিডিওতে। আর আজকে দেখাবো তার পরের দিন, অর্থাৎ আপনারা যদি দুদিনের ছুটি হাতে নিয়ে আসেন, এখানে এসে একদিন স্টে করছেন, তাহলে এখানে কিছু সাইট সিন রয়েছে, সেগুলো আপনারা কীভাবে ঘুরে দেখতে পারেন। তো এখন আমরা এই রিসর্ট থেকে একটা গাড়ি বুকিং করে নিয়েছি, যে গাড়ি করে আমরা এখানকার কিছু সাইট সিন করবো। যেমন এখন আমরা যাব সাধক বামাখ্যাপার যে জন্মভিটে, সেই জন্মভিটে ভ্রমণ করতে। চলুন, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ি করে এখন ডিরেক্ট আমরা সেই দর্শনীয় স্থানে পৌঁছাবো। আমরা এখন এসে পৌঁছালাম আটলাতে বামাখ্যাপার জন্মস্থান বলে মনে করা হয়। চলুন একে একে দর্শন করাই আপনাদের। এই যে শ্রী শ্রী বামাখ্যাপার মন্দির, আদি বাড়ির জন্মস্থান এইদিকে। এই মন্দির দর্শনের আগে এখানে বিল্লবাসিনী মন্দির রয়েছে, সেই মন্দিরটা দর্শন করতে পারেন। কোথা থেকে এসছেন আপনারা? कहाँ से आए हैं? हम लोग बिहार से आए हैं। आइए ना, बिहार से आए हैं माँ का दर्शन के लिए। कितने आदमी मिल के आए हैं? हम लोग 8 आदमी हैं। कैसा लगा माँ का दर्शन? बहुत अच्छा बहुत अच्छा लगा। और अभी जा रहे हैं घूमने के लिए। अच्छा। अभी आए हैं घूमने के लिए जा रहे हैं। कितना दिन रहेंगे यहाँ पर? बस 2 दिन के लिए हम लोग हैं। हाँ, 2 दिन का टूर अच्छा लगा? अच्छा लगा, बहुत अच्छा लगा। माँ का दर्शन हुआ अच्छा से? का दर्शन भी बहुत अच्छा हुआ। यहाँ व्यवस्था भी बहुत अच्छा है। अच्छा। यहाँ के लोग भी बहुत अच्छे हैं, मतलब कहीं भी कोई प्रॉब्लम नहीं होता है, किसी से पूछो बढ़िया से रास्ता बताते हैं, करते हैं, सारा सुविधा बहुत अच्छा लगा। तो अभी तक कोई दिक्कत नहीं है? नहीं, बढ़िया से कहीं दर्शन बहुत बहुत अच्छा लगा। बोल दीजिए जय माता दी, जय माता रा। जय माता रा। जय माता रा। ঠিক, ধন্যবাদ। धन्यवाद। এই মন্দিরটি দর্শন করব, আর দেখালাম এখানে ভীম রাজ্য থেকেও মানুষরা আসেন, হিন্দি ভাষীর মানুষ ভীম রাজ্য থেকে এসছেন। আর এই সাধন পীঠ যে রয়েছে, এই জায়গাটি ঘুরে দেখছেন। আমরা এখন বিল্লবাসিনী মন্দিরের ঠিক সামনে রয়েছি। এই যে মা এখানে বিরাজ করছেন, মায়ের মূর্তি। হ্যাঁ, অপরূপ সুন্দর মায়ের মূর্তি এখানে। জয় মা। জয় মা। আর এখান থেকে আশীর্বাদ নিয়ে যাবেন, মায়ের আশীর্বাদ সেটা নিয়ে যাবেন। আর এই জায়গাটা দেখাবো, এখানে সম্ভবত বলি হয়, যে কারণে এখানে হাড়িকাঠ রয়েছে। এখানে কি বলি প্রথা এখনও চালু রয়েছে? আচ্ছা, কেউ যদি মানসিক করে সেই সময় কি এখানে বলি দেয় নাকি? কি বলি হয় এখানে? এখানে পাঠা বলি হয়, ছাগলের পাঠা বলি হয়। এটা কোন সময় হয়? কার্তিক মাসে। কার্তিক মাসে। মায়ের সেই সময় পুজো হয় নাকি? আচ্ছা। আর আপনার ওই কেউ মানসিক রাখলে তখন বলি হয়। আচ্ছা, কেউ অনেকেই মানসিক করে যান, মানে মায়ের কাছে কিছু চাইলে সেটা পাওয়া যায়, তাই তো? আচ্ছা, অনেক ভক্তরা এখানে এসে মায়ের কাছে মানসিক করেন, আর সেই মানসিক যখন পূরণ হয় তখন এখানে এসে তারা যেমন বলি দিতে চায়, সেই পাঠা বলিও হয়, শাক বলিও হয়, নানা ধরনের বলি এখানে হয়। যখন আপনারা তারাপীঠ ভ্রমণে আসছেন, এই স্থানগুলি যদি আপনারা না ঘুরে দেখেন, তাহলে তারাপীঠ ভ্রমণ অসম্পূর্ণ থাকে।
যার জন্য আজকে তারাপীঠ অর্থাৎ সাধক বামাখ্যাপা তারই যদি পৈতৃক বাড়ি কিংবা সাধন কক্ষ যদি না দেখেন তাহলে কিন্তু তারাপীঠ ভ্রমণ অসম্পূর্ণ। এখন সাধক বামাখ্যাপার আদি বাড়ি দর্শন করছি। এই যে লেখাই রয়েছে দেখুন, বামাখ্যাপার মাটির বাড়ি। এই যে আমরা মাটির বাড়ির এখন ভেতরে প্রবেশ করছি। সাধক বামাখ্যাপার আদি যে বাড়ি সেই বাড়ি এখন আমরা দর্শন করব। জয় বাবা। বামদেবের বংশধর 4 পুরুষ, নাতির ছেলে। আচ্ছা, আপনি? নাতি আমার বাবা, আচ্ছা, তিনি বয়স হয়ে গেছিল, দেহ রেখেছি। ঠাকুরের চতুর্থ জেনারেশন হচ্ছে আমি। আচ্ছা, তো বামদেব বাবা তো সংসার ধর্ম বিয়ে করেনি, ভাই বিয়ে করেছিল রামচরণ চট্টোপাধ্যায়, তারই চতুর্থ পুরুষ হচ্ছি আমি বর্তমানে। বামদেব বাবার বংশধর সম্পর্কে বামদেব আমাদের বদ্দাদু হচ্ছেন বড় বাবা। আর এই হচ্ছে ওনার আদি স্থান, জন্ম জায়গা, পার্টিকুলারলি বেসিক প্লেস। এই ঘরই স্বয়ং ভগবান শিব মানুষের রূপ নিয়ে আবির্ভাব হয়েছিল 1244 সাল 12ই ফাল্গুন বৃহস্পতিবার শিব চতুর্দশী রাত্রি 3য় পরে এই ঘরে উনি ভূমিষ্ঠ হয়েছিলেন। এখানে 15 বছর বয়স অবধি পুজো অর্চনা যা কিছু এই মাটিতেই করে গেছেন। ওইটা হওয়ার পর বাবা গত হয়ে যাওয়ার পর 15 বছর বয়স পার হওয়ার পর তারাপীঠ মহাশ্মশানে উনি সিদ্ধায় হয়েছিলেন। শেষ বয়সকালটা উনি মহাশ্মশানে তারাপীঠে ছিলেন। 74 বছর বয়স অবধি মহাশ্মশানে কাটিয়েছে। এই যে বড় মূর্তি, এটা 74 বছর বয়সের বৃদ্ধকালের রূপ। আর এইটি হচ্ছে ওনার সিদ্ধিলাভের পর মাঝখানকার বয়সে, এটি মাঝ বয়সের ছবি। আমাদের দেওয়ালে যে সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বড় ফটোটা যেটা, ওইটা ক্যামেরা নেগেটিভ থেকে তোলা ওনার বৃদ্ধ বয়সের ছবি। নিচেরগুলো সব শিষ্যদের ছবি। আর ওনার পরিধান করা, ব্যবহার করা এগুলো জিনিসপত্র যখন পইতে হয় পায়ে পড়েছিল, এটা পাদুকা, খড়ম। কালী যে গড়িয়ে পুজো করতেন ছোটো বয়সে, তখনই কালী পুজো দেখে দিয়েছিল নেপালের রাজা। এটাকে ভোজালি বলি, ন্যাপলা বলি। ওটা দিয়ে মামা ফল বলি করতেন, গাছ বলি করতেন, আগ বলি করতেন, চাল কুমড়ো বলি করতেন। এবং কালী পুজো আমাদের এখনও বছরে মানে বংশ পরম্পরায় হয়ে আসছে। মূর্তি তৈরি করে বছরে একদিন পুজো হয়, কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা। ওটা মায়ের পায়ে উৎসর্গ করা হয়, বড় দা দিয়ে আমাদের বলিদান হয়, পরের দিন মা কালী বিসর্জন হয়ে যায়। আর কালী মা রূপী তারাপীঠ শ্মশানে মা তারা দেবী বামদেবকে দর্শন দিয়েছিলেন ভাদ্র মাসের বিশেষ অমাবস্যা, কৌশিক অমাবস্যা। এবং তারা দেবী নামটা হয়েছে বামদেবের সিদ্ধিলাভের পর। আর পীঠ কথাটা মানুষ মুখে প্রচলিত জায়গা স্থানকে পীঠ কথাটা অ্যাকচুয়ালি সতীপীঠ নয়, তারাপীঠ তন্ত্রপীঠ, সাধনপীঠ। এই বামদেবী মাকে চিহ্নিত করে গেলেন, জাগিয়ে গেলেন, দেখিয়ে গেলেন, এটাই সাধন। হ্যাঁ, এবং মার মাহাত্ম্য দিক দিগন্তে ছড়িয়ে দিয়ে গেলেন, প্রচার করে গেলেন। শেষ বয়সকাল পর্যন্ত উনি শ্মশানেই ছিলেন। ওখানে 1911 সালে 74 বছর বয়সে ঠাকুর সমাধি নিয়েছিলেন। আচ্ছা, তারাপীঠ মহাশ্মশানে গেলে সেখানে আমরা বাবার সমাধি স্থানও দেখতে পাই। এবং সাধনা স্থান একই জায়গায়, ওখানেই বামদেবের সমাধি মন্দির। এবং মাকে যে পেয়েছিলেন সেই পঞ্চমন্দির আসন বশিষ্ঠ মুনির তৈরি, এবং বামদেবের সিদ্ধ আসন মহাশ্মশানে রয়েছে। এটি হচ্ছে জন্মস্থান, আটলাগ্রাম, ওনার নিজের বাড়ি। এইখানে এসে বাবা জন্মভিটেতে এসে অনেক দর্শনার্থীদের দেখছি। আচ্ছা দাদা, আপনার কোথা থেকে এসেছেন? আমার দুমকা থেকে আসছি। দুমকা মানে এটা ঝাড়খণ্ডে পড়ছে তো? ঝাড়খণ্ডে। আচ্ছা আচ্ছা, মানে এই মায়ের স্থানে এসেছেন, কেমন লাগছে এসে? খুব ভালো লেগেছে। আচ্ছা, মায়ের দর্শন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দর্শন হয়েছে। পুজো দিয়েছেন? পুজো দিয়েছি। আচ্ছা, প্রথমবার আসেন, এর আগেও এসেছেন? না না, এটা প্রথমবার আসছি। প্রথমবার এসেছেন? প্রথমবার আসছি। এসে জায়গাটা ঘুরে কেমন কি লাগছে? খুব ভালো, মনটা শান্তি পাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আপনারা প্রথমবার? না, আমি এসেছি, একবার আসা হয়েছে, কিন্তু এইদিকে ঘুরতে আসিনি, এদিকে এলাম প্রথম। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হয়ে ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। বামাখ্যাপার আদিবাড়ি দর্শন করার পর এখন আমরা আগের দিকে যাচ্ছি। এইখানে বড় মায়ের মন্দির রয়েছে, সেই মন্দিরটিও একই সাথে দর্শন করব আমরা। সেই সময় এইসব জায়গা জঙ্গলে পরিপূর্ণ ছিল, পুরো বিস্তর বিস্তর জমি ফাঁকা ছিল। আচ্ছা, মন্দিরে গর্ভগৃহে এখন প্রবেশ করছি। মাতৃবন্দনা সেই গর্ভগৃহ, আচ্ছা, সেই কালী সাধনা গর্ভগৃহ, যেখানে মাকে দেখা পেয়েছিলেন প্রথম
বছর 18 বছর পর্যন্ত এই সেই কালী পুজো। দেবী মা স্বয়ং শ্যামা মহারূপে, নীল সরস্বতী তারারূপে বামাখ্যাপার কালী পুজো। সাধক বামাখ্যাপা বাড়িতে যে মাকে দেখা পেয়েছিলেন, যার শক্তি নিয়ে শ্মশানের সাধনায় বসেছিলেন, যে পুজো বামদেবের বাবা এই ভিটেতে করেছিলেন, এই জমিতে করে গেছেন, সেই বাবা মায়ের মূর্তিটাও মা গর্ভধারী, যার আদেশ নিয়ে পায়ের ধুলো নিয়ে বামদেব সাধনায় বসেছিলেন, সেই রাজকুমারী দেবী বামদেবের গর্ভধারিণী মা। এই সেই কালী পুজো রয়েছে। আমি বামদেবের ভাইয়ের নাতি ছেলে, 4 পুরুষ, বামদেবের ভাইয়ের থেকে 4 পুরুষ। আচ্ছা, যে জিনিসটা আমার মনে প্রশ্ন আসছে যে সাধক বামাখ্যাপা অর্থাৎ বাবা এখানে পুজো করতেন, নিজের হাতেই করতেন, সেই সময় কি শোনা যায়, সেই সময় কিরকম ঘর ছিল? 1900 আজ থেকে 190 বছর আগে বামদেব বাবা জন্ম নিয়েছিলেন, তখন সবটাই মাটির ছিল। আচ্ছা। এটা বাড়ি অভাবী অনটনের মধ্যে খড়ের চালা ঘরে বামদেব পুজো করেছিলেন। আপনি শুনে রাখবেন, বামদেব শেষের দিকেও তারাপীঠ শ্মশান থেকে যখন এসে মার পুজোটা করেছিলেন কালী পুজো রাত্রে, তার একটা ছবি এখানে অথেন্টিক ছবি আছে, এই ছবিটা। আচ্ছা, এটা বামদেবের ছবি, এটা আর্টকে দিয়ে একদম বৃদ্ধ বয়সে, একবার শেষ বয়সে। এটা খড়ের চাল দেখছেন, এই জায়গাটা, এই কালী পুজোর স্থান। এখানে এসে আর মায়ের সঙ্গে কথা বলছেন, আর সব ভক্তদের সঙ্গে হেসে হেসে কথা বলছেন, এটা ভাবে আছেন, এইভাবে সবার কথা শুনছেন, একটু বসে এইভাবে। এক সাধন পীঠে পৌঁছালাম যেখানে স্বয়ং বামাখ্যাপা নিজের হাতে মন্দির প্রতিষ্ঠা করেন, মায়ের পুজো করতেন, মায়ের আরাধনা করতেন, সেই জায়গায় এখন আমরা এসেছি। এটি একটি দ্বিতল বিশিষ্ট মন্দির। এখন যাচ্ছি ওপরে এই দ্বিতল বিশিষ্ট মন্দিরে এলে আপনারা এখানে দর্শন পাবেন স্বয়ং মা তারার, এবং তার ঠিক পাশেই বিরাজ করছেন স্বয়ং বামাখ্যাপা। জয় মা, জয় বাবা, সবার মঙ্গল করো। আচ্ছা, এই সাধক বামাখ্যাপার জন্মভিটে ঘুরতে এসে এখানে অনেক দর্শনার্থীদের দেখতে পেলাম, যারা মায়ের দর্শন করতে এসেছেন এবং সাইট সিন হিসেবে এই জায়গাগুলো ঘুরে দেখছেন। কেমন লাগছে এখানে ঘুরে দেখতে? খুব ভালো লেগেছে। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? সিঙ্গুর থেকে আসছি। কতজন মিলে এসছে আপনারা? 7 জন। 7 জন, মানে টোটাল এই 7 জন এসছে। সবাই কি ফ্যামিলি না বন্ধু বান্ধব? আচ্ছা, সব ফ্রেন্ড সবাই, তাই তো? আমার ফ্রেন্ড বলে কি, মানে জোড়ায় জোড়ায় আর কি। আচ্ছা, কেমন লাগছে এখানে ঘুরে? খুব ভালো লাগছে এসে। এখানে কি সবার আগেও আসা হচ্ছে না কারোর প্রথমবার আছে? আমি আগে এসেছি ফ্যামিলির সাথে। আচ্ছা, আপনারা আমি প্রথমবার এসেছি। প্রথমবার এসেছেন, এসে কেমন লাগছে মায়ের স্থানে? খুব ভালো লাগছে। আচ্ছা, যারা রিসেন্টলি ভাবছেন যে তারাপীঠ দর্শন করবেন, কিংবা এই ভিডিওটা দেখার পর যারা প্ল্যান করছেন তারাপীঠ আসার জন্য, তাদের জন্য কি বার্তা দেবেন? যে এখন এইটাই তারাপীঠ আসার জন্য বেস্ট। হ্যাঁ, তারাপীঠ আসার জন্য সব সময়ই মায়ের কাছে আসতেই পারেন, কিন্তু এই সময়টায় আসতে পারেন। এই সময়টায় একটু ভিড়টা কম থাকে, আর এই সময়টায় বেস্ট টাইম, আসবেন, খুব ভালো লাগবে সবার। আর সাইড সিনও করতে পারবেন, ওয়েদারটা যেহেতু ভালো আছে এখন, তো এই সময় আসতে পারে। আর তারাপীঠে এসে আপনারা কি কদিন কি স্টে করছেন এখানে? 2 দিন ছিলাম। 2 দিন ছিলেন। 2 দিনের মধ্যে পুরো মায়ের দর্শনও করছেন, আশেপাশে ঘুরে দেখছেন? 2টি হয়েছে। আচ্ছা, মানে টোটালি সব কিছু আপনার কমপ্লিট হচ্ছে, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, সিঙ্গুর থেকে এসছেন 7 জনের একটা গ্রুপ, যারা মায়ের দর্শন করেছেন এবং এই স্থানটি বেশ ভালো মতো ঘুরে দেখছেন। তো আপনারাও আসতে পারেন, হাতে 2 দিনের সময় নিয়ে। প্রথম দিন এলেন, এসে মায়ের দর্শন করুন, মায়ের কাছে পুজো দিন, তারপর আশেপাশে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। সাধক বামাখ্যাপার জন্মভিটে দর্শন করার পর এখন আমরা আবার রিসোর্টে ফিরে যাচ্ছি, কারণ একটু বেলা হয়েছে। দুপুরের লাঞ্চ সেরে আমরা বাকি সাইট সিনগুলো করব। গাড়ি চলে এসেছে আমাদের পিক আপ করার জন্য। তারাপীঠ মন্দির থেকে যারা এখানে দর্শনে আসছেন 2 কিলোমিটার মতো, এটা তারা ওই টোটো রিজার্ভ করে আসছেন। আর আমাদের এই রিসোর্ট থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, যারা হাঁটতে পারেন হেঁটেই চলে আসতে পারবেন। আমরা তো গাড়ি করে এসেছিলাম, 1 মিনিটে পৌঁছে গেছিলাম। 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগে, খুবই কাছে। বন্ধুরা, ঘড়ি কাটায় বাজে এখন দুপুর 2টো, আর আমরা এখন লাঞ্চ করব। আর লাঞ্চের জন্য কী কী অর্ডার করেছি একবার আপনাদের দেখাই। আমরা লাঞ্চে নিয়ে নিচ্ছি প্লেন রাইস, তার সাথে এখানে ভেজ ডাল রয়েছে, আর একটা ভেজ তরকারি আমরা অর্ডার করেছি। এখানে সম্ভবত সোয়াবিন আর পটলের তরকারি রয়েছে। আর এইখানে রয়েছে চিকেন, যেহেতু 2 জন রয়েছে, 2 জনের জন্য 2টো পার্টিতে চিকেন রয়েছে। আর এটা রয়েছে গ্রিন স্যালাড, আর তার সাথে এটা চাটনি, টমেটোর চাটনি। রান্না বান্না বেশ ভালো এখানকার, ঝালও খুব একটা বেশি নেই, খুব একটা রিচ ভাবা এখানে পাবেন না আপনারা, বেশ ভালো। বন্ধুরা, দুপুরে লাঞ্চ কমপ্লিট করে এখন আবার রুম থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি একটি নিয়ারেস্ট সাইট সিন করার জন্য।
আচ্ছা, আমরা এখন চলে এলাম চৈতন্য সারস্বত মঠ, যেটা গৌরীয় মঠ বলে, এই গৌরীয় মঠে চলে এসেছি এখন আমরা। এই গৌরীয় মঠটি দর্শন করাবো আপনাদের। একটি বড় এন্ট্রেন্স গেট রয়েছে, যেখান থেকে প্রবেশ করলে ভেতরে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি জায়গা, যেখানে বেশ বড় করে এখানে মন্দির তৈরি করা, এবং তার পাশেই রয়েছে এখানে অতিথি নিবাস। এখানে আগত ভক্তরা এসে থাকতে পারেন। আর এই পাশটা রয়েছে পার্কিং লট, পার্কিং করার জন্য। আর গৌরী মঠটি খুব সুন্দর, দেখো পঞ্চরত্ন একটি মন্দির, 5টি রত্ন রয়েছে এই মন্দিরের। আচ্ছা, এখান থেকে আপনারা সেবা দিতে পারেন যদি মনে করেন যেখানে প্রভুর কাছে সেবা দেবেন। তাছাড়া পুজোর জন্য এখানে আপনারা ডালি পেয়ে যাবেন, আধ্যাত্মিক বই রয়েছে। আর নাট মন্দিরটা একবার আপনাদের দেখাই, কত সুন্দর, কত বড় নাট মন্দির। দেখুন, অসাধারণ এই মন্দির চত্বর, খুবই সুন্দর, অপূর্ব সুন্দর এই মন্দির। আর এই মন্দিরের মূল বিগ্রহ আপনাদের এখন দর্শন করাচ্ছি। শ্রী গুরু শ্রী গৌর নিত্যানন্দের মূর্তি আপনারা দেখছেন, অসাধারণ, খুব সুন্দর। আপনাদের এলে বেশ ভালো লাগবে। আপনারা চাইলে এখানে ডোনেট করতে পারেন। আচ্ছা, এই মন্দিরে ঢোকার সম্মুখে আপনাদের দেখালাম এখানে বিশাল বড় এক ভক্ত আবাস রয়েছে। এখানে কর্মরত একজন প্রভুকে পেয়েছি। আচ্ছা প্রভু, নমস্কার। হরে কৃষ্ণ। হ্যাঁ, জয় নিতাই। আচ্ছা, দেখলাম এখানে ভক্ত নিবাস রয়েছে, এখানে থাকার কেমন কি বন্দোবস্ত রয়েছে একটু বলেন। তার মধ্যে গেস্ট হাউস আছে আমাদের। আচ্ছা, গেস্ট হাউসের মধ্যে আপনি খুব নিম্ন পরিমাণের সেবার জন্য, ভগবানের সেবার জন্য ওই 400-500 থেকে রুম পাবেন আপনি। 600, 1000, 1200 যেমন নেবেন সব রকমের রুম আছে। যেরকম রুম নিতে চাইবে সেরকম রুম পাবেন। একদম হল রুমও আছে, মাথা পিছু সামান্য 80 টাকা 100 টাকা মাথা পিছু ভাড়া। একটা রুমে 10 জন 12 জন থাকতে পারবেন, সেরকম ব্যবস্থা আছে। সব প্রসাদের ব্যবস্থা আছে, 3 টাইম ভগবানের প্রসাদ পাবেন, সব রকম ব্যবস্থা আছে। তার জন্য কি আগে থেকে কুপন সংগ্রহ করতে? হ্যাঁ, কুপন এখানে এসে মন্দিরে এসেও সংগ্রহ করতে পারবেন। আপনি যখন রুম বুক করবেন, রুমে থাকতে চাইবেন, এসে পরে তখন সংগ্রহ করতে পারবেন। সেই হিসাবে প্রসাদ প্রণামী একটা দিতে হবে ভগবানের সেবার জন্য, সেরকম প্রসাদ প্রণামী সব প্রসাদ পাবেন। 3 দিন 4 দিন থাকতে চাইছেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 3 দিন 4 দিন কেন, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাসও থাকতে পারে। তার জন্য ওই খালি আপনি আসার আগে, রুম থাকার আগে আইডি কার্ড, আধার কার্ড কিছু একটা লাগবে, প্রমাণপত্র লাগবে, যেটা নিয়ে ওনাকে রুম দেওয়া হবে। আর কিছুই না, কোনো অসুবিধা নেই। ভগবানের সেবা করতে পারে যে কেউ এসে। ভগবানের বাড়ি সবার বাড়ি, এটা তাদের ভক্তদের দানেই হয়েছে। ভক্তদের বাড়ি, ভক্তরা এসে থাকবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, হরি বল। যারা বিশেষ করে ইস্কনের দীক্ষিত তারা যদি এই জায়গাটা আসেন বেশ ভালো লাগবে। খুব সুন্দর আধ্যাত্মিক পরিবেশ, খোলামেলার মধ্যে খুব সুন্দর এখানে হাওয়া দিচ্ছে, এবং পরিবেশটাও আপনাদের মুগ্ধ করবে। ওই পাশে দেখালাম আপনাদের শ্রী চৈতন্য সারস্বত মঠ, আর এই পাশে রয়েছে একটি সমাধি মন্দির। এই মন্দিরে যিনি প্রতিষ্ঠাতা, ওনার এখানে সমাধি রয়েছে। চলুন একবার দেখিয়ে দিই, জুতোটি এখানে খুলে যেতে হবে। হাতে যেহেতু সময় কম রয়েছে, এখানে অনেকগুলো মন্দির রয়েছে, একসাথে আপনারা দর্শন করতে পারেন। আপনারা এখন দর্শন করাচ্ছি শ্রী চৈতন্য সারস্বত মঠের যিনি প্রতিষ্ঠাতা, ওনার সমাধি মন্দির। খুব সুন্দর এই সমাধি মন্দির, এবং দেখে যেন অবিকল মনে হচ্ছেন উনি জীবিত অবস্থায় রয়েছেন, এত সুন্দর এই মন্দির। আর দেখো এই পুরো মন্দির চত্বরটা কত সুন্দর। তো চলুন এরপরে আমরা এর পরের যে মন্দির রয়েছে সেটা দর্শন করি। আচ্ছা, এই গৌরীয় সারস্বত মঠ দেখা হয়ে গেলে এখানে পাণ্ডব মন্দির রয়েছে। দেখুন, গলির ভেতর থেকে হাঁটতে হাঁটতে একটা অনবদ্য পরিবেশে এসে পৌঁছেছি, যেখানে দেখতে পাচ্ছেন মাঠে চারপাশে প্রচুর পরিমাণ চাষ জমি রয়েছে এবং গবাদি পশু ঘুরে বেড়াচ্ছে। তার ঠিক মাঝখানেই রয়েছে একটি স্থান যেখানে প্রচুর পরিমাণ গাছপালা রয়েছে এবং একটি মন্দির রয়েছে। এই মন্দিরটি আমরা এখন দর্শন করব। আর মন্দিরের সত্যিকারের পারিপার্শ্বিক পরিবেশটা মুগ্ধ করার মতো। আমার তো বেশ ভালো লাগছে, আপনারা যখন আসবে আপনাদেরও ভালো লাগবে। এই যে উপরে লেখা রয়েছে মহাভারতে বর্ণিত একচক্র নগরের এই স্থান। এই যে নিধুবন বৈষ্ণব পীর, এটি জুতোটা সম্ভবত আমাদের এখানেই রেখে যেতে হবে। তারাপীঠ ভ্রমণে আসছেন, এই স্থানে যদি না আসেন সত্যিকারে আপনাদের তারাপীঠ ভ্রমণ অসম্পূর্ণ থাকবে। অবশ্যই এই জায়গাটি আসবেন। এই মন্দিরের ইতিহাস এবং যদি ঐতিহ্য বলতে হয় তাহলে আমাদের সেই মহাভারতে ফিরে যেতে হবে। মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ যখন
রথের চাকাটি সুদর্শন চক্রের মতো ব্যবহারের জন্য তুলে নিয়েছিলেন, সেই সময় অর্জুন বলেছিলেন, প্রভু আপনি কিন্তু আমাদের প্রতিজ্ঞা করেছিলেন যে আপনি হাতে অস্ত্র তুলবেন না। তখন শ্রীকৃষ্ণ সেই সুদর্শন চক্র পতিত করেন, আর সেই সুদর্শন চক্র অর্থাৎ রথে সেই চাকা এসে পতিত হয়েছিল এই স্থানে, আর এই স্থানে সেই থেকে নাম হয় একচক্রনগর। যেহেতু রথের একটি চাকা, সেই থেকে এই স্থানের নাম হয় একচক্রনগর। তো মহাভারত ঘাটলে আমরা এই স্থানের উল্লেখ পাই। তো স্থানটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন তারাপীঠ মন্দির দর্শন করতে আসবেন অবশ্যই মন্দির দর্শন করবেন। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, যে কারণে আপনাদের দেখাতে পারিনি। পাণ্ডব মন্দির দর্শন করার পর আমরা এখন চলে এলাম নিতাই বাড়িতে। নিতাই বাড়ি, যখন আপনারা এই স্থানে আসবেন অবশ্যই মন্দিরটি দর্শন করবেন। আর এটা প্রসাদের জন্য কুপন কাউন্টার, এখানে আপনারা চাইলে প্রসাদ নিতে পারেন। আর জুতো রাখার জন্য ওইখানে র্যাক রয়েছে, এই স্থানে জুতো রাখুন। এই যে আর এদিকটা হচ্ছে এন্ট্রেন্স গেট, আপনারা এখান থেকে প্রবেশ করতে পারবেন। আর এখানে মোবাইল এবং ক্যামেরা জমা রাখতে হয় মন্দির দর্শন করার জন্য, কারণ এই মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, যে কারণে আপনারা ভেতরে মোবাইল নিয়ে যেতে পারবেন না। মন্দির দর্শন করার জন্য আপনাদের বাড়ি থেকে একবার দেখিয়ে দেই, তারপর আমরা মন্দির দর্শন করে আসব। এই মন্দিরের গঠনশৈলী যদি আমরা দেখি, এই গঠনশৈলী অনেকটা পুরীর মন্দিরের মতোই তৈরি করা। দেখুন পেছনে যে চূড়াগুলি রয়েছে অনেকটা পুরী মন্দিরের সাথে সাদৃশ্য রয়েছে। তাছাড়া সামনের দিকটা অনেকটা বেলুড় মঠের মতোই, বেশ সুন্দর এই মন্দির পরিষদ। আপনারা যখন আসবেন সশরীরে অবশ্যই মন্দিরটা দর্শন করবেন। যেহেতু এই মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি অ্যালাউ নেই, যে কারণে আমি মোবাইল নিয়ে ভেতরে যেতে পারছি না, এবং ভেতরে যে বিগ্রহ সেই বিগ্রহ আপনাদের দর্শন করাতে পারছি না। আপনারা যখন সশরীরে এখানে আসবেন অবশ্যই মন্দিরটি দর্শন করবেন। এখন আমরা এই স্থানে জুতো রেখে ভেতরে যাব মন্দির দর্শন করার জন্য, আর আমাদের ফোন এবং সাথে থাকা সব জিনিস এখানে জমা দিতে হবে। নিতাই বাড়ির সামনে দেখতে পাবেন মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি জলাশয়, যে জলাশয়ের চারপাশটা খুব সুন্দর করে বাঁধানো এবং মাঝখানে একটি ফাউন্টেন রয়েছে, রাত্রিবেলা দেখতে বেশ সুন্দর লাগে। তাছাড়া জলাশয়ের পাশে আরও ছোট ছোট কয়েকটি মন্দির রয়েছে, যেগুলো আপনারা একই সাথে দর্শন করতে পারেন। দেখুন অপরূপ সুন্দর এই মন্দির পরিষদ। মন্দিরের ভেতরে গেলাম, মন্দিরের ভেতরে বিগ্রহ দর্শন করলাম, অপরূপ সুন্দর, এবং মন্দিরের ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আপনারা যখন ঘুরবেন বেশ ভালো লাগবে। আর মন্দির পরিষদটা এতটাই বড়, বেশ চারপাশটা ঘুরতে অনেকটাই সময় লাগে। আপনারা সময় হাতে নিয়ে আসবেন, চেষ্টা করবেন বেলাবেলি আসার, কারণ এখানে অনেকগুলো মন্দির রয়েছে, সেগুলো আপনারা একই সাথে দর্শন করতে পারবেন। না এসে চলছে। এই হচ্ছে বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির, আর এই পাশে রয়েছে অতিথি নিবাস। এদিক থেকে ঢুকলে দেখতে পাবেন খুব বড় এই মন্দির পরিষদ। এই পাশে পার্কিং লট, আমাদের গাড়িটা এখানে পার্কিং করা হচ্ছে। আর এই পাশে রয়েছে একচক্রা ভক্তবৃন্দদের জন্য একচক্রা ভবন। আর এই পাশেও রয়েছে মূল মন্দির। মূল মন্দির পরিষদটি অপরূপ সুন্দর। দেখুন আপনাদের এখান থেকে বাইরে থেকেই দেখাচ্ছি, এখান থেকেই কত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। অপরূপ সুন্দর এই মন্দির পরিষদ। আর এই পাশ থেকে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন, এটা হচ্ছে এন্ট্রি গেট। এই পাশে আমরা জুতো খুলে রেখেছি, জুতো খুলে আলাদা কোনো স্থান দেখতে পেলাম না। আর এই পাশে ঢুকলেই আপনারা দেখতে পাবেন এখানে এই ইস্কন মন্দিরের কিছু স্টল রয়েছে, যেখান থেকে আপনারা ভক্তিমূলক বই কিনতে পারবেন। দেখুন এরকম আরও কয়েকটি স্টল রয়েছে, যেখান থেকে আপনারা ঠাকুরের ফটো ফ্রেম, তাছাড়া এই তুলসী কাঠির মালা এগুলো পেয়ে যাবেন। আর এই পাশে রয়েছে মূল মন্দির। মূল মন্দিরের পরিসর যদি আপনাদের দেখাই, সত্যি মুগ্ধ হতে হয়। খুব বড় এক মন্দির, আর মন্দিরের যে গেট বা এন্ট্রেন্স সেটাও কিন্তু সুবিশাল। এখানে মন্দিরে আমরা 3টি চূড়া দেখতে পাচ্ছি, আর সামনে যে গেটটি রয়েছে গেটটি খুব সুন্দরভাবে সুসজ্জিত। গেটের সামনে ঠিক ওপর রয়েছে একটি চাকা, রথের চাকা, যেটা মহাভারতের রথের চাকাকে বোঝানো হয়েছে। তার পাশে রয়েছে 2টি ময়ূর, এবং এখানে দ্বার রক্ষক হিসেবে দেখতে পাচ্ছি স্বয়ং এখানে বিষ্ণু রয়েছেন। আর এই পাশে দেখতে পাচ্ছি নগর কীর্তন হচ্ছে,
নগর কীর্তনের সেই যে রূপ, সেই রূপটিকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। অপরূপ সুন্দর। অপরূপ সুন্দর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির অপরূপ সুন্দর এক মন্দির, আপনারা অবশ্যই দর্শন করবেন। আর ভেতরের পরিবেশ দেখলে মনে হবে যেন এক স্বর্গ, সত্যিকার অনবদ্য। বন্ধুরা সাইট সিন করে রিসর্টে ফিরেছি, ফেরার পর আবার স্নান করলাম, স্নান করে একটু রেস্ট নিলাম। আর বিকেলে স্ন্যাক্সের জন্য আমরা অর্ডার দিয়ে দিয়েছি চিকেন পকোড়া। কালকে আমরা ওই ফ্রেঞ্চ ফ্রাই আর চিলি চিকেন খেয়েছিলাম, আজকে চিকেন পকোড়া অর্ডার দিয়েছি, একটু পরে সম্ভবত দিয়ে যাবে। জাস্ট অর্ডার করা 10 মিনিটের মধ্যে দিয়ে গেছে রুমের মধ্যেই চিকেন পকোড়া। 1 প্লেট আমরা চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম। এই যে এখানে বেশ অনেকটা কোয়ান্টিটিতে চিকেন পকোড়া দিচ্ছে, তার সাথে টমেটো কেচাপ রয়েছে আর এই গরম গরম চিকেন পকোড়া। বন্ধুরা রাত্রির সময় অর্থাৎ রাতের বেলা এই যে রিসর্টের পারিপার্শ্বিক যে এলাকাটা যখন লাইটগুলো জ্বলে অসাধারণ দেখতে লাগে। চলুন আপনাদের এক ঝলক দেখাচ্ছি। তো এখন ঘড়ি কাটা বাজে রাত 9:30, আর 9:30 সময় আমরা ডিনার আমাদের পেয়ে গেছি। আর ডিনার জাস্ট আমরা আমাদের রুমেই করছি এখন। তো ডিনারে আজকে নিয়েছি আমরা রুটি, আর তার সাথে যেমন বলেছিলাম মিক্স ভেজ, একটা ভেজ ডাল, আর তার সাথে অমলেট। এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। রুটি কিন্তু আমরা 4 পিস নিয়েছি। এই হচ্ছে রুটি, এই অমলেট, আর মিক্স ভেজে থাকছে এরকম কিছুটা তরকারি যার মধ্যে পনির রয়েছে, রয়েছে গাজর, বিনস, কড়াইশুঁটি, ফুলকপি, নানান ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি একটা মিক্স ভেজিটেবল, বেশ ভালো। আর তার সাথে থাকছে এরকম ঘন ডাল। ডাল কিন্তু আমার অল টাইম ফেভারিট, আমি ডাল শুধুই খেয়ে ফেলতে পারি। বেশ ভালো। আমরা দুজন রয়েছি, দুজনের জন্য বেশ সাফিসিয়েন্ট একটা কোয়ান্টিটি। এই যে মিক্স ভেজটা কালকে কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো, রাইসের সাথে খেয়েছিলাম। আজকে রুটির সাথে অর্ডার করে দিলাম, কারণ রাইস প্রত্যেক দিন ভালো লাগে না। পুরো কালকের মতোই টেস্ট, দুর্দান্ত। বন্ধুরা রাতের ডিনার কমপ্লিট করেছি, এখন চলে এসেছি বেডে। আর সত্যি কথা বলতে খুবই ঘুম পাচ্ছে, কারণ খুবই টায়ার্ড শরীরটা। কারণ সকাল থেকে প্রচুর সাইট সিন করেছি, অনেকগুলো জায়গা আমরা ঘুরে দেখেছি, তার জন্য শরীরটা বেশ টায়ার্ড হয়ে গেছে। আর রাতে জমিয়ে আমরা ডিনার করেছি, যে কারণে এখন বেশ ঘুম পাচ্ছে। তো এখন বিছানায় চলে এসেছি, একটা টানা ঘুম দিলে শরীরটা বেশ রিফ্রেশ লাগবে। আর কালকে আমাদের শেষ দিন, কালকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। কারণ এখানকার চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা, কিন্তু আমরা তার আগেই চলে যাব, কারণ তার আগে আমাদের ট্রেন রয়েছে। আর চেকিংয়ের সময় যদি বলি, এখানে
দুপুর 2টোর সময় চেকিংয়ের সময়, আর চেক আউটের সময় দুপুর 12টা। কিন্তু আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো। যাই হোক, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হতে হবে, তারপর এখানকার রিসোর্টের যে গাড়ি, সেই গাড়ি আমরা বুক করে নিয়েছি ডিরেক্ট আমাদের ছেড়ে দেবে রামপুরহাট স্টেশনে। সেখান থেকে কালকে আমরা ট্রেন ধরে বাড়ি ফিরবো। আর এখন আপাতত ঘুম দিলে একটু রিফ্রেশমেন্ট লাগবে। তো সবাইকে জানাই শুভরাত্রির। আপনাদের দেখালাম এই রিসর্টের একটি মন্দির রয়েছে, যে মন্দিরে এখন আরতি চলছে। সকালবেলা 8টার দিকে এখানে আরতি হয়, তাছাড়া সন্ধ্যেবেলার দিকেও হয়। আপনারা যখন এই রিসর্টে থাকবেন তখন এই মন্দিরে এসে আরতি দেখতে পারেন। এই রিসর্টের শুধু খুব সুন্দর পরিবেশ নয়, তার সাথে একটি আধ্যাত্মিক জায়গাও রয়েছে। হ্যাঁ, এখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরে আপনারা কিছুক্ষণ বসতে পারেন, আপনাদের বেশ ভালো লাগবে। এই রিসর্টে কটেজের সাথে সাথে এখানে সেমিনার হলও রয়েছে। আপনারা সেমিনার করতে চাইলে এখানে সেমিনার হলও ভাড়া নিতে পারেন। চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন, এই সেমিনার হল, বড় স্ক্রিন রয়েছে, মাইক রয়েছে, তাছাড়া এখানে টেবিল টেনিসের কোর্ট রয়েছে। আপনারা চাইলে এখানে এসে টেবিল টেনিসও খেলতে পারেন। ক্যারামের বন্দোবস্ত রয়েছে। মানে এই রিসোর্টে এসে যদি ঘুরতে না যান, এখানে বোর হওয়ার মতো কোনো ব্যাপার নেই, কারণ এখানে প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো আপনারা করতে পারেন। কনফারেন্স হল ছাড়াও এখানে রয়েছে একটি লাইব্রেরি, যেটা আপনারা এই রিসর্টে থাকাকালীন অ্যাক্সেস করতে পারবেন। দেখুন, প্রচুর কালেকশন রয়েছে। আপনাদের সময় কীভাবে কেটে যাবে আপনারা টেরও পাবেন না। প্রচুর বই রয়েছে, আপনারা চাইলে পড়তেই পারেন। বেশ সুন্দর এই লাইব্রেরি সেকশনটা। আচ্ছা, আজকে আমরা যে রিসর্টে রয়েছি সেই রিসর্টের ব্যাপারে কিছু জিনিসে অবগত হব। তার জন্য আজকে আমরা পেয়ে গেছি বিক্রদাকে। বিক্রদার মুখে সরাসরি শুনবো। আচ্ছা, আপনাদের রিসর্টের ব্যাপারে একটু বলুন। আচ্ছা, রিসর্টে বলার আগে রাহুল, তোমাকে ধন্যবাদ যে সময় বের করে আসতে পেরেছো। আর তোমার সকল সাবস্ক্রাইবারদের যারা আছে তাদেরও আমাদের দিক থেকে গুড উইশেস। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে, আমাদের রিসর্টের ব্যাপারে বলতে গেলে তোমাকে আমি জাস্ট আমাদের একটা ব্যাকগ্রাউন্ড বলবো। আমাদের এটা কোথা থেকে শুরু, আমরা কোথা থেকে এসছি এতটা জার্নি কভার করে। তারাপীঠে আমাদের প্রেজেন্স নিয়ার অ্যাবাউট 25 বছর ধরে আছে। আচ্ছা, তো অ্যারাউন্ড 25 ইয়ার্স ব্যাক 2000 সালে আমরা এখানে একটা চ্যারিটি শুরু করি MBCF নামে, মহানন্দ ব্রহ্মচারী চ্যারিটেবল ফোরাম। তো আমাদের যে ট্রাস্টি বোর্ড আছে, মিস্টার সুশোভন ঘোষ, মিস্টার সুদীপ ঘোষ আর মিস্টার সুকান্ত ঘোষ, ওনাদের মা। তো এই ট্রাস্টি বোর্ড এটা আমাদের এই চ্যারিটিটা শুরু করে নিয়ার অ্যাবাউট 2000 সালে। আর এই চ্যারিটিটা এস্টাবলিশমেন্টের পেছনে মেন যে মোটিভ ছিল সেটা হচ্ছে আমাদের এই আশপাশে যে 3 থেকে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে গ্রামের লোকজন আছে তাদেরকে আপলিফট করা, তাদেরকে জীবনের মূল স্রোতে নিয়ে আসার একটা প্রচেষ্টা, তাদের মেডিকেল ফ্যাসিলিটি, এডুকেশন সব মিলিয়ে একটা পুরো একটা ফ্যাসিলিটি আমরা একটা সেট আপ তৈরি করেছিলাম। চ্যারিটির পেছনে যেন একটা ব্যাকবোন দরকার হয়, একটা এক্সপেন্স আছে। তো সেটা আমাদের সবই আমাদের চেয়ারম্যান যারা আছে তারা নিজেদের মতন তারা সাপোর্ট দিই। তারা আমাদের চেয়ারম্যান সব লন্ডন বেসড, তো ওনারা বিগত 50-60 বছর ধরে ওখানেই বেসড আছেন, ওদের ওখানেই সেট আপ। তো ওখান থেকে ওনারা সাপোর্ট দিয়ে চ্যারিটিটা শুরু করেছিলেন 2000 সালে। আমরা 2022 সালে আমরা ঠিক করি যে চ্যারিটিটাকে আমাদের নতুন প্রেমাইসে শিফট করব, যেন চ্যারিটি চালানোর জন্য যা যাবতীয় আমাদের যা দরকার আছে সেটা আমরা রিসোর্ট একটা বানিয়ে রিসোর্টের থেকে যে রেভিনিউ আসবে সেটা আমাদের চ্যারিটিকে সাপোর্ট করবে। তো এই যে প্রেমাইসেস দেখছো, এইটাই হচ্ছে আমাদের লেটেস্ট ভেঞ্চার। এইটা আমরা 2020 সাল থেকে প্ল্যানিং শুরু করি, 2022-এ এটার প্রজেক্টটা স্টার্ট হয় আর 2025-এ এটা শেষ হয়। তো এই রিসর্ট আমাদের এই পুরো প্রেমাইসের যে রিসর্ট আছে এই পার্টটা আমাদের যা রেভিনিউ আসে, গেস্ট এসে যা রেভিনিউ দেয় সেই রেভিনিউটা আমাদের চ্যারিটি থেকে সাপোর্ট করে। বাহ। আমাদের চ্যারিটির পেছনে মেন উদ্যোগ হচ্ছে আমরা 60-70খানা বাচ্চাদের ফ্রিতে এডুকেশন দিই। শুধুমাত্র এডুকেশন না, সকালে তাদের বাড়ি থেকে পিক আপ করে তাদের ব্রেকফাস্ট, এডুকেশন, লাঞ্চ করে তাদের আবার বাড়িতে ড্রপ করে দিয়ে আসা। এইসব বাচ্চারা একদম খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করে, যাদের কাছে এডুকেশনটা খুব একটা প্রায়োরিটির মধ্যে পড়ে না। আমরা মেডিকেল ফেসিলিটি দিয়ে থাকি, আমাদের সপ্তাহে 2 দিন করে MBBS ডক্টর বসে, ফ্রিতে আমরা মেডিসিন দিয়ে থাকি, ফ্রিতে আমাদের অপারেশন করানো হয়। আমাদের এখানে একটা কম্পিউটার সেন্টার আছে যেখানে আমরা একটু বড় বাচ্চাদের কম্পিউটার ট্রেনিং দিয়ে থাকি। এই পুরোটা হচ্ছে আমাদের চ্যারিটির অ্যাক্টিভিটি।
তো তোমরা এই রিসর্ট যেটা দেখছো এটা ইটস লাইক আ টিপ অফ দ্য আইসবার্গ, এর তলে একটা বিশাল বড় একটা স্ট্রাকচার আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের এজেন্ডার প্ল্যানিং। আমরা একটু আলাদাভাবে চিন্তা ভাবনা রাখি অন্য কমার্শিয়াল যারা রিসর্ট বা হোটেল চালায় তাদের থেকে, কারণ আমাদের মূল উদ্দেশ্য বিশাল বড় একটা প্রফিট করে পকেট ভরা না, যা ইনকাম আসে আমরা আবার সোসাইটিতে ব্যাক দিই। আর আমি চাই এখানে যে সব সেক্টর মানে সেগমেন্ট থেকে মানুষ যারা হয়তো একটু অবস্থা সম্পন্ন মানুষ তারা এলো, আর কিন্তু যাদের হয়তো অতটা ফাইন্যান্সিয়াল লিবার্টি নেই তারা হয়তো আসবে না, আমরা সবাইকে কেটার করতে চেষ্টা করি। তারা যদি আসে যাদের ধরুন এরকম ফিনান্সিয়াল কন্ডিশন খুব অতটা বেশি ভালো নয়, তাদের জন্য কি আপনি অফার দেবেন? আমাদের নর্মাল এখানে রুম ট্যারিফ স্টার্ট হচ্ছে 3,500 থেকে, 3,500 টাকা ডাবল অকুপেন্সি উইথ ব্রেকফাস্ট আর ট্যাক্স ইনক্লুডেড, ঠিক আছে? এবার যারা ব্লগ দেখে আসছে, তোমাদের মতন কিছু আমাদের ব্লগার বন্ধুরা আছে যারা এসে এর আগে আমাদের দেখিয়ে গেছেন, এখানে থেকে তারা খুব জায়গাটাকে উপভোগ করেছেন, তাদের থ্রুতে যারা কেউ আসে ফার্স্ট টাইম এলে আমরা একটা 20%-এর কাছাকাছি আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি। তার উপরেও যদি কারোর কিছু অসুবিধা আমরা চেষ্টা করি যদি তাকে কোনোভাবে অ্যাকোমোডেট করা যদি যেতে পারে, তো সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, না সবাই এসে জায়গাটাকে চিনুক আর জানুক। আর আমাদের যে মানে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটির মধ্যেও আমরা চাই মানুষজন যেন ইনভলভ হয়। অনেকজন আসছে, দূর থেকে আসছে, আমাদের মহারাষ্ট্র, সাউথ ইন্ডিয়া, দিল্লি এইসব জায়গা থেকেও গেস্ট এসে থেকে গেছে আমাদের রিভিউ দেখে, আর তাদের যথেষ্ট সাপোর্ট আমরা পেয়েছি। আর এখনও অবধি আমরা একদিন থাকলাম, এনাদের যে ব্যবহার থেকে শুরু করে এনাদের যে ফেসিলিটি সব কিছুই বেশ ভালো লেগেছে। আর আসার আগে আমি দেখেছিলাম এখানে গুগলে 4.6 রেটিং রয়েছে, আর এখানে সেটা বুঝতে পারলাম রেটিংটা কিন্তু একদম যথাযথ, একদম খুব ভালো আপনাদের পরিষেবা রয়েছে, সেটা নিয়ে কোনো রকম অভিযোগ কারো থাকবে না। রেটিংয়ের পেছনে দৌড়ায় না, আমরা মানুষকে পরিষেবা দেওয়ার পেছনে দৌড়াই। যেটা রেটিং দেখছেন, যেটা যা আছে সেটা আমরা গ্র্যাজুয়ালি আমাদের কাজের থ্রু থেকে পেয়েছি। সবাইকে খুশি করা যায় না, ভগবানও পারে না, আমরা তো মানুষ মাত্র। আমার উদ্দেশ্য হচ্ছে সবাই যেন একটা সুস্থ পরিবেশে এসে থাকতে পারে, পরিষ্কার, তার মধ্যে স্কোপ অফ ইমপ্রুভমেন্ট যদি থাকে আমরা সেটার উপর কাজ করি, লোকের ফিডব্যাকটাকে আমরা প্রচণ্ড সিরিয়াসলি নিই। আর আমাদের টার্গেট হচ্ছে নেক্সট 2-3 বছরের মধ্যে এই জায়গাটাকে আরও বড়োভাবে লোকের সামনে আপলিফ্ট করে তোলা। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ রাহুল। ব্রেকফাস্টটা শুধু কমপ্লিমেন্টারি থাকে, আর বাকি সব কিছুই কিন্তু অর্ডার করে খেতে হয়। তো আজকে ব্রেকফাস্টে কি রয়েছে একবার দেখায় আপনাদের। এখানে অপশনাল থাকে, আপনি বললে অন্য কিছুও দিতে পারে, আপনি যদি ব্রেড অমলেট নিতে চান সেটাও নিতে পারেন। আমরা নিয়েছি আলুর পরোটা, তার সাথে রয়েছে আচার, আর এখানে দিয়ে গেছে টক দই। এটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। এই যে বেশ সুন্দর করে স্লাইস করে কেটে দিয়েছে আলুর পরোটা, তার সাথে এখানে রয়েছে আচার, এটা সম্ভবত আমের আচার। আম লঙ্কা রয়েছে, গরম গরম একদম আলু পরোটা। বেশ ভালো বানিয়েছে, আর সাথে টক দই। সকালবেলা 11টার সময় আমাদের ট্রেন রয়েছে রামপুরহাট স্টেশন থেকে কুলি এক্সপ্রেস, যে ট্রেন ধরে আমরা পৌঁছাবো আবার বাড়ির উদ্দেশ্যে। জায়গাটা দেখুন বেশ ভালো লাগছে, এখন হালকা হালকা মেঘাচ্ছন্ন রয়েছে, আর সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই গাড়ি করেই আজকে আমরা পৌঁছে যাবো আমাদের স্টেশন অবধি, রামপুরহাট স্টেশন। এই যে পিক আপ অ্যান্ড ড্রপ, এই ফেসিলিটি আপনারা নিতে পারেন। ছোট গাড়ি নিলে 400 টাকা করে ভাড়া পড়ে, ডিরেক্ট আপনাদের একদম স্টেশন থেকে নিয়ে চলে আসবে, আর স্টেশনে ছাড়ার সময়ও সেই একই 400 টাকা করে ভাড়া পড়ে। সেই জিনিসটা আমরা করতে পারেন। তাছাড়া টোটো সার্ভিসও রয়েছে, আপনারা চাইলে এখানকার যে টোটো আছে সেই টোটো করেও আপনারা আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের ওই 150 থেকে 200 টাকার মতো খরচা হতে পারে, একসাথে 5 জন চলে আসতে পারবেন। আর যদি মনে করেন না বড় গাড়ি করে আসবেন, সেই ক্ষেত্রে এখানে বড় গাড়িও রয়েছে, সেক্ষেত্রে 700 থেকে 800 টাকার মতো খরচা পড়ে। উঠে পড়লাম গাড়িতে, এখান থেকে স্টেশন যেতে ওই মিনিট 15 মতো সময় লাগবে, আসার দিনও সেরকমই সময় লেগেছিল।
তো বন্ধুরা, রিসোর্টের গাড়ি আমাদের এখন পৌঁছে দিল রামপুরহাট স্টেশনে। এই ড্রপ করার জন্য আলাদা করে চার্জ লাগে, যাই হোক। তো এখন আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে, আর এখান থেকে আমরা কুলিক এক্সপ্রেস ধরে পৌঁছে যাবো হাওড়া অবধি। তো এই জার্নিটা এখানে শেষ করছি। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কী করে আপনারা কলকাতা থেকে সরাসরি তারাপীঠে আসবেন, এখানে এসে কোথায় একটা ভালো রিসর্টে থাকতে পারেন। এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম কী করে আপনারা এই ভালো রিসর্টে থেকে খুব সুন্দর এখানকার আশেপাশে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো কী করে ঘুরে দেখতে পারেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেলে যদি নতুন হন কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চান, চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।